সাইমুম সিরিজ ৫ রক্তাক্ত পামির পর্ব ৮। বিলজোয়ান ও খুজলাং পাহাড়ের মাঝখানে সংকীর্ণ সমতল এক উপত্যকা। তাজিকিস্তানের কিরগিজিস্তান এবং উজবেকিস্তানের সাথে যেন গলাগলি করে আছে। এর দক্ষিণ ও পূর্ব দিকটা ঘিরে কিরগিজিস্তান এবং উত্তর দিকে উজবেকিস্তান। অবস্থানের দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্থানটা দুর্গম, কিন্তু এখান থেকে শির দরিয়া নদী এবং ফারগানা সমরকন্দ রেলপথ খুব দূরে নয়। ঐতিহাসিক পামির সড়কটিও এর ৫০ মাইলের মধ্যে। ঘোড়ায় চড়ে সেখানে পৌঁছতে সময় বেশি লাগে না। আর ফারগানা, তাশখন্দ এবং তাজিকিস্তানের রাজধানী স্টালিনবাদের মধ্যবর্তী এ উপত্যকা অবস্থিত বলে সবার সাথে সমানভাবে যোগাযোগ রক্ষা করা সহজ হচ্ছে। সবচেয়ে বড় কথা, এ উপত্যকার চারদিকে যেসব পাহাড়ি কবিলা ছড়িয়ে আছে সকলেই সাইমুমের মুক্তি আন্দোলনে শরিক, সুতরাং নিরাপত্তার দিক দিয়ে নিশ্চিত। বেলজোয়ান ও খুজলং পাহাড় এবং মধ্যবর্তী উপত্যকা ঘিরে গড়ে তোলা হয়েছে সাইমুমের নতুন অপারেশন হেডকোয়ার্টার। এ হেডকোয়ার্টার আগে ছিল লেলিন স্মৃতি পার্কে, এখন সেটাকে অস্ত্রশস্ত্রের সাপ্লাই কেন্দ্র এবং সাইমুম মহিলা শাখার প্রধান অবস্থান কেন্দ্র বানানো হয়েছে। বিলজোয়ান ও খুজলাং পাহাড় এবং মধ্যবর্তী এ উপত্যকার একটা ইতিহাস আছে। কমিউনিস্টদের কবল থেকে মুসলিম মধ্য এশিয়াকে মুক্ত করার জন্য পরিচালিত প্রথম মুক্তি সংগ্রামের নেতা গাজী আনোয়ার পাশা ১৯২২ সালের ৪ আগস্ট এখানে এই উপত্যকাতেই শাহাদত বরণ করেন। তিনি মুসলিম মুজাহিদিনদের নিয়ে একটা মিটিং করেছিলেন। এই সময় কমিউনিস্ট চররা কমিউনিস্ট বাহিনীকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসে এবং আনোয়ার পাশা অতর্কিতে চারদিক থেকে আক্রান্ত হন। তিনি আত্মসমর্পণ করেননি। কমিউনিস্ট বাহিনীর বিরুদ্ধে লড়াই করে সাথীদের সমেত তিনি শাহাদত বরণ করেন। এই উপত্যকা মুসলিম মধ্য এশিয়ার বালাকোট। সে বীর শহীদদের পবিত্র রক্তে মাখা এ ভূমিকাতেই আহমদ মুসা তার অপারেশন হেডকোয়ার্টার স্থাপন করেছেন। বিলজোয়ান পাহাড়ের এক গুহামুখে সদর দপ্তরের প্রধান তাঁবুটি অবস্থিত। গাছপালা তাঁবুটাকে ঢেকে রেখেছে। তাঁবুর পাশে বিরাট এক প্লাস্টিক ফলক। ফলকটিতে গাজী আনোয়ার পাশা শহীদের একটি চিঠি উৎকীর্ণ রয়েছে। চিঠিটি এই রকম: আমার সালাম গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের অপার অনুগ্রহে আমি ভালো আছি। আপনাদের একটা অর্থহীন পত্র পেলাম। তাতে আপনারা লিখেছেন, শুরু থেকেই আপনি আপনার সকল শক্তি বোখারার বিপ্লবীদের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। কাজেই আপনার এই ত্যাগের প্রতিদান হিসেবে আমরা যখন আপনাকে একটা সামরিক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করতে যাচ্ছিলাম, তখন আপনি দায়িত্বহীন লোকের পাল্লায় পড়ে চলে গেলেন। আপনি ফিরে আসুন, আপনার সকল অপরাধ ক্ষমা করা হবে। আমার প্রতি আপনাদের এ অনুগ্রহের জন্য ধন্যবাদ, কিন্তু আমাকে বলুন, আপনারা কি সেই তারা নন যারা কমিউনিস্টদের হাতে বোখারার পতন ঘটাতে সাহায্য করেছেন? জাতির বিপ্লবী শক্তির নিরপরাধ লোকদের রক্তনদী আপনারাই বইয়েছেন। আপনারাই তো আমাদের পবিত্র স্থানসমূহ মসজিদ মাদ্রাসাকে ভূলুণ্ঠিত করেছেন। আমাদের দরিদ্র জনগণকে বুর্জোয়া আখ্যা ব্যাপকভাবে হত্যা করেছেন। তাদের সর্বস্ব লুণ্ঠন করেছেন। মাত্র ভাত কাপড়ের লোভে রাশিয়ানদের হাতে নিজেদের ঈমান বিক্রি করেছেন। আমাদের বোখারা এখনও ধূলিধূসরিত। দারিদ্র্য ও অনাহারক্লিষ্টতার বিভৎসতা চলছে সেখানে। আমি জন্মভূমির একজন মুক্ত সন্তান। জাতির জন্য লড়ছি, ভবিষ্যতেও লড়ব। জন্মভূমিকে কমিউনিস্ট এবং আপনাদের মতো বিশ্বাসঘাতকদের হাত থেকে মুক্ত করব। বর্তমানে আমার সাথে ১.৫ লাখ মানুষ আজাদির জন্য পাহাড়ে বন্দরে সর্বদা শত্রুদের সাথে লড়বার জন্য প্রস্তুত। আমরা কোনো ভাড়াটিয়া সৈন্য নই, জাতির সেবক মাত্র। আমরা অচিরেই দেশকে রুশদের কবল থেকে মুক্ত করব। আল্লাহর অনুগ্রহে আমাদের বিশ্বাস ও পথ সুস্পষ্ট। আমাদের কর্মসূচি পরিষ্কার। পল্লী নগর হতে মুসলমানরা অস্ত্রসজ্জিত হয়ে আমাদের সাথে সামিল হচ্ছে। তারা ইসলাম ও মুসলমানদের হেফাজত করতে চায়। তোমরাও যদি দ্বীনের সৈনিক হতে চাও, তাহলে রাশিয়ানদের বিতাড়িত করা সংগ্রামে এসে যোগ দাও। আনোয়ার পাশা এ চিঠি লিখেছেন ১৯২২ সালে লোভ প্রলোভনে যেসব মুসলমান কমিউনিস্ট দলে যোগ দিয়েছিল তাদের উদ্দেশ্যে। আহমদ মুসা বলে গাজী আনোয়ার পাশার এ চিঠির আবেদন এখনও আছে। কমিউনিস্টদের বিতাড়ন না করা পর্যন্ত থাকবেই। বিলজোয়ান পাহাড়ের এ প্রধান তাঁবুতে আহমদ মুসা বসে, তার পাশের কক্ষেই বসে হাসান তারিক। হাসান তারিক এ অপারেশন ঘাঁটির স্টাফ প্রধান এবং কেন্দ্রীয় অপারেশন কোঅর্ডিনেটর।
সেদিন ভোরে আহমদ মুসা এক ঘাঁটি সফরের জন্য বেরিয়ে গেছে। হাসান তারিক অফিসে একা, টেবিলে বসে কাজ করছিল সে। রিপোর্ট পড়ছিল সে আয়েশা আলিয়েভার। মস্কোভা বন্দিশিবির থেকে শুরু করে আরিশ স্টেশনে পৌঁছা পর্যন্ত সব কথাই বিস্তারিত আছে রিপোর্টটিতে। একবার পড়েছে সে শুরুতে, আবার পড়ছে। আয়েশা আলিয়েভার ভূমিকায় স্তম্ভিত হয়েছিল সে, আনন্দ লেগেছে তার। হঠাৎ হাসান তারিকের মনে হল আবার কেন সে রিপোর্ট পড়ছে, কেন ভালো লাগছে তার এটা পড়তে। একজন মহিলার জন্য ওই ভূমিকা বিস্ময়কর বলেই কি? অস্বস্তি বোধ করছে হাসান তারিক। এ প্রশ্নের কোনো সরল জবাব নেই তার কাছে। মনের অবচেতন অঙ্গনের কোথায় যেন সংঘাত, চঞ্চল হয়ে ওঠে সে। সে কি কোনো অন্যায় করেছে? এমন সময় সাইমুমের একজন রক্ষী ঘরে প্রবেশ করে বলল, মুহতারামা আয়েশা আলিয়েভা কথা বলতে চান। প্রথমে হাসান তারিক চমকে উঠল, তারপর মনে পড়ল আজ আয়েশা আলিয়েভাদের লেনিন স্মৃতি পার্কের ঘাঁটিতে যাওয়ার কথা। মহিলা শাখাকে ওখানেই রাখার ব্যবস্থা করা হয়েছে। রোকায়েভাও তার সাথে যাচ্ছে। শিরিন শবনমকেও ওখানে রাখা হয়েছে। রোকায়েভার সাথে তার দাদির সাক্ষাতের ব্যবস্থা ওখানেই করা হবে। সাইমুমের একটা ইউনিট তাদেরকে ওখানেই পৌঁছে দেবে। হাসান তারিক রক্ষীকে বলল, আসতে বলো তাকে। রক্ষী বেরিয়ে গেল। অল্পক্ষণ পরেই পর্দার আড়ালে পায়ের শব্দ হল। আয়েশা আলিয়েভা এসেছে। সালাম দিল সে। হাসান তারিকও সালাম জানিয়ে হাতের কাগজ টেবিলে দেখে সোজা হয়ে বসল। আয়েশা আলিয়েভাই প্রথম কথা বলল সে, পরামর্শ নিতে এসেছি, দোয়া নিতে এসেছি। উল্লেখ্য, সাইমুম মহিলা শাখার সিকিউরিটি বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে আয়েশা আলিয়েভাকে। মস্কোভা বন্দিশিবির থেকে এ পর্যন্ত আয়েশা আলিয়েভা যে সাহস ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, তাতে আহমদ মুসা খুশি হয়ে তার উপর এই গুরু দায়িত্ব অর্পণ করেছে। আয়েশা আলিয়েভার রিপোর্টে ফারহানার কথাও ছিল। আহমদ মুসা চমৎকৃত হয়েছে ফাতিমা ফারহানার ভূমিকাতেও। আয়েশা আলিয়েভা ফাতিমা ফারহানার সালাম পৌঁছিয়েছিল আহমদ মুসাকে। আহমদ মুসা সালাম গ্রহণ করে বলেছিল, ও ভালো আছে তো, ওদের কাছে আমি অনেক ঋণী। পর্দার আড়ালে দাঁড়ানো আয়েশা আলিয়েভার মুখটা কেমন উজ্জ্বল হয়ে উঠেছিল এই কথায়। সে খুশি হয়েছিল ফারহানার কাছে একটা ভালো চিঠি লেখার পয়েন্ট তার হল। হাসান তারিক তার হাতের কলমটি মৃদুভাবে টেবিলের উপর ঠুকছিল। আয়েশা আলিয়েভার কথায় উত্তরের টেবিলের উপর চোখ রেখে বলল, হেদায়েত যা দেবার আহমদ মুসা ভাই তো দিয়েছেন। আমি দোয়া করছি আন্দোলন তোমাকে যে দায়িত্ব দিয়েছে তা পালন করার তৌফিক আল্লাহ তোমাকে দান করুন। হাসান তারিক কথা শেষ করল। ওদিকে আয়েশা আলিয়েভাও নীরব। এই নীরবতায় অস্বস্তি বোধ করছে হাসান তারিক। কিন্তু কি কথা আর বলবে সে? পল পল করে সময় বয়ে যাচ্ছে। অসহ্য এক নীরবতার মধ্যে কেটে গেল কিছুক্ষণ। অবশেষে ওপাশে চেয়ার থেকে উঠে দাঁড়ানোর শব্দে এই নীরবতা ভেঙে গেল। উঠে দাঁড়িয়েছে আয়েশা আলিয়েভা। বলল সে, আসি, দোয়া করবেন। আবার সালাম দিয়ে সে বেরিয়ে গেল। তার গলাটা ভারী মনে হল। হাসান তারিক সালাম দিতে ভুলে গেল। এক ধরনের বিমূঢ়তায় মাথাটা তার চেয়ারে এলিয়ে পড়ল। কেন সে কথা বলতে পারল না? এই দুর্বলতা কেন তার? এ পরিষ্কার বিষয়টা ও নিশ্চয় ধরতে পেরেছে। বেদনায় ক্ষোভে চোখ দুটি তার ভারী হয়ে উঠল, আর নিজেকে মনে হল খুবই দুর্বল। ভাবল সে, ও কি কষ্ট পেল মনে? তার গলাটা অমন ভারী শোনাল কেন? হাসান তারিকের মনে পড়ল আয়েশা আলিয়েভার তাশখন্দ জেল লাইব্রেরির সে চিঠিটার কথা। এ দুনিয়ায় তার কেউ নেই, একা সে। চেয়ার থেকে উঠে দাঁড়াল হাসান তারিক। বেরিয়ে এল তাঁবুর গেট দিয়ে। সাইমুমের ছোট কাফেলা তখন যাত্রা শুরু করেছে। সামনে দুটি ঘোড়ায় আয়েশা আলিয়েভা আর রোকাইয়েভা। বড় চাদরে ঢাকা ওদের গোটা দেহ। সামনের মুখটি একবার ফিরে তাকাল তাঁবুর দিকে। আয়েশা আলিয়েভার মুখ। হাসান তারিক তার চোখ নামিয়ে নিল তার চোখ থেকে। যখন আবার মুখ তুলল, কাফেলা চলে গেছে পাহাড়ের আড়ালে। তাঁবুতে ফিরে আসার জন্য হাসান তারিক ঘুরে দাঁড়াচ্ছিল, এমন সময় দেখল ঘোড়া ছুটিয়ে আহমদ মুসা আসছে। আহমদ মুসা এল। সালাম বিনিময় হল। আহমদ মুসা বলল, ভেতরে চলো, জরুরি কথা আছে। আহমদ মুসার মুখাবয়বে চিন্তার স্পষ্ট ছাপ। আহমদ মুসা এবং হাসান তারিক দুজনে তাঁবুর ভেতরে এসে আহমদ মুসার রুমে বসল। চেয়ারে বসেই আহমদ মুসা কনুই টেবিলে রেখে একটু ঝুঁকে পড়ল সম্মুখে হাসান তারিকের দিকে। তার চোখে চাঞ্চল্য এবং চিন্তার সুস্পষ্ট ছাপ। বলল সে,
আরিসের জেলখানায় আমাদের ৫০০ ভাই অমানুষিক নির্যাতনের শিকার। সাইমুমকে কিছু করতে না পেরে তারা আরিস স্টেশনের সকল মুসলিম কর্মচারী এবং শহরের প্রায় ৪০০ মুসলিম যুবককে জেলে আটকিয়ে তাদের উপর অত্যাচার করছে সাইমুম সম্পর্কে তথ্য বের করার জন্য। একটু থামল আহমদ মুসা, তারপর বলল, বলো এখন আমাদের করণীয় কি? ওদের উদ্ধার করা দরকার। কমিউনিস্টরা হয় ওদের মেরে ফেলবে, নয়তো চালান দেবে সাইবেরিয়ায়। এর কোনটাই আমরা হতে দিতে পারি না। ঠিক বলেছ। আরিস থেকে আলী খানও এই কথাই জানিয়েছে। তাহলে আমাদের তড়িৎ পদক্ষেপ নেওয়া দরকার। আমি চিন্তা করছি আজই একটা ইউনিট আমরা আরিসে পাঠিয়ে দেব। আরিসের সাইমুম ইউনিট তৈরি আছে। আজ রাতেই আমরা আরিস জেলখানায় আঘাত হানব। অনুমতি দিলে একটা ইউনিট নিয়ে আমি এখনই আরিসে যেতে পারি, বলল হাসান তারিক। এই তো তুমি সেখান থেকে এলে, এবার আমি যাব মনে করছি, জবাব দিল আহমদ মুসা। একটু থামল আহমদ মুসা, তারপর বলল, আমার সাথে যাবে এমন একটা ইউনিট তুমি রেডি করো, আমরা যাতে জোহর পরেই রওনা হতে পারি। হাসান তারিকের চোখে মুখে তখনও কিছু আপত্তির সুর। বলল, কাল কাজাক রাজধানী আলমা আতা থেকে আমাদের প্রতিনিধি দল আসবে। আপনি এ সময় বাইরে গেলে। হাসল আহমদ মুসা। হাসান তারিককে কথা শেষ করতে না দিয়েই সে বলল, সে তো আগামী কালের কথা। দোয়া করো সাইমুমের এ অভিযান আল্লাহ সফল করুন। ইনশাআল্লাহ ভোরেই আমরা ফিরে আসব। ফি আমানিল্লাহ বলে হাসান তারিক একজন রক্ষীকে ডেকে নির্দেশ দিল আলী ইউসুফজাইকে ডেকে আনার জন্য। আলী ইউসুফজাই এই ঘাঁটির একজন ইউনিট কমান্ডার। আহমদ মুসার নির্দেশ মোতাবেক হাসান তারিক অভিযানের প্রস্তুতি শুরু করে দিল। আহমদ মুসা চেয়ারে গা এলিয়ে বসেছিল। হাসান তারিকের কথা শেষ হলে সে বলল, কুতাইবার এখানে আসা দরকার, একটা জরুরি পরামর্শের জন্য। কথা বলে দিয়েছ তো আয়েশাকে? সলাজ হাসি ফুটে উঠল হাসান তারিকের ঠোঁটে। বলল সে, দুঃখিত, একদম ভুলে গেছি মুসা ভাই। কেন, কোনো কথা হয়নি তার সাথে? বলে যায়নি সে? ও দোয়া নিতে এসেছিল, আর কথা হয়নি। মুখ একটু নিচু করে বলল হাসান তারিক। আহমদ মুসার ঠোঁটে হাসি। বলল, দোয়া করতে কথা বলতে হয় না, এজন্যই বোধহয় দোয়াটা করতে পেরেছ না। মুখটা হাসান তারিকের লাল হয়ে উঠল লজ্জায়। আহমদ মুসার কথার কোনো উত্তর না দিয়ে হাসান তারিক উঠে দাঁড়িয়ে বলল, আমি একটু ওদিকে দেখি ইউসুফজাইকেও পেল কি না। আহমদ মুসার সম্মুখ থেকে পালিয়ে গেল হাসান তারিক। আহমদ মুসার ঠোঁটে হাসি আরও স্পষ্ট হয়ে উঠল। সে হাসিতে পিতার স্নেহ আছে, ভাইয়ের ভালোবাসা আছে, বন্ধুর সমবেদনা আছে। আরিস শহরের জেলখানা। শহরের মধ্য দিয়ে চলে যাওয়া প্রধান সড়কটি থেকে একটা সরু কংক্রিটের রাস্তা চলে গেছে উত্তরে। কিছু দূর গিয়ে একটা বড় গেটে পৌঁছে রাস্তাটা শেষ হয়েছে। এটাই আরিসের জেলখানা। জেলখানার চারদিক দিয়ে বাগান, নানা রকম ফুলের গাছ সে বাগানে। সবজিও ফলানো হয় এখানে। বড় তুলার গাছও কিছু আছে। বাগানটা অপেক্ষাকৃত ছোট প্রাচীর দিয়ে ঘেরা। বাগানের পরেই মূল জেলখানা, এটাও প্রাচীর ঘেরা। জেলখানার উত্তর অংশে অনেকটা জায়গা খালি, একে বলা হয় মৃত্যু মাঠ। এখানে যাদের আনা হয় তারা আর ফিরে যায় না জেলঘরে। ৫০০ মুসলিম যুবকের উপর এই মৃত্যু মাঠেই নির্যাতন চালানো হচ্ছে। সূর্য ডোবার পরেই সাইমুমের ইনফরমেশন ইউনিটের লোকরা জেলখানার চারদিকে অবস্থান নিয়েছে। অপারেশন ইউনিটের লোকেরা এলো ৭:৩০টায়। পরিকল্পনা অনুসারে তারা জেলখানার মূল প্রাচীরের চারদিকে গাছের আড়ালে অবস্থান নিল। ইনফরমেশন ইউনিট আগেই জানিয়েছিল জেলখানার বাগানে কোনো প্রহরী নেই। বড় বড় কর্তারা জেলখানায় আসায় নিরাপত্তার ব্যবস্থা আজ জেলখানা সিকিউরিটির হাতে নেই বলেই বোধহয় রুটিন প্রহরার বাড়তি ব্যবস্থা তারা করেনি। ঠিক ৭:৩০টাতেই আহমদ মুসা, আলী খানব এবং আরও দুজন একটা সামরিক জিপে এসে জেলখানার বাইরের গেটে দাঁড়াল। তাদের প্রত্যেকের গায়ে সামরিক অফিসারের পোশাক, মিলিটারি হ্যাট কপালের প্রান্ত পর্যন্ত নেমে এসেছে। এ সামরিক পোশাক ও সামরিক জিপ সাইমুমের জোগাড়ে আগে থেকেই ছিল। আহমদ মুসার আজকের পরিকল্পনা নিঃশব্দে কাজ শেষ করা। গত কয়েকদিন থেকে শহরে যথেষ্ট পুলিশ ও সৈন্যের সমাবেশ করা হয়েছে। কাজ শেষ করার আগে জানাজানি হয়ে গেলে শহর থেকে বেরুনো, বিশেষ করে এত লোক নিয়ে, কঠিন হবে। জিপের ড্রাইভিং সিটে ছিল আহমদ মুসা। জিপ গেটের সামনে দাঁড়াতেই সিকিউরিটি বক্স থেকে দুজন বেরিয়ে এলো। আহমদ মুসা দ্রুত গেট খোলার জন্য হাতের ইশারা করল। তারা মুহূর্ত দ্বিধা করল, তারপর খুলে দিল।
বিদ্যুৎচালিত অটোমেটিক গেট। সা করে জিপটি ভেতরে ঢুকে গেল। পেছনের সিট থেকে দুজন লাফিয়ে নামল নিচে। নেমেই ওরা সিকিউরিটি বক্সের দিকে এগুলো। দেখলে মনে হবে সিকিউরিটির লেগদের তারা কিছু বলতে যাচ্ছে। পরিকল্পনা অনুসারে দুজন সাইমুম কর্মীর দায়িত্ব হল গেটের প্রহরী দুজনকে কাবু করে সিকিউরিটি বক্স দখল এবং গেটটা সিল করে দেয়া, যাতে আর কেউ ঢুকতে না পারে। অল্পক্ষণ দাঁড়াল জিপটি। তাকিয়েছিল আহমদ মুসা সিকিউরিটি বক্সের দিকে। তারপর সিকিউরিটি বক্স থেকে সাইমুম কর্মী হাত নেড়ে শুভ সংকেত দিলে আহমদ মুসার জিপ ছুটল সামনে। জেলখানার মূল গেটের সামনে রাস্তার ডান পাশে প্রধান সিকিউরিটি অফিস। সিকিউরিটি অফিসেই রয়েছে জেলখানার বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষ। অফিসে সর্বক্ষণ ডজনখানেক সিনিয়র নিরাপত্তা অফিসার ডিউটিতে থাকে। সবাই রুশ দেশের, দেশীয় কেউ নয়। জিপ নিরাপত্তা অফিসটির সামনে চলে এসেছে। কাউকেই বাইরে দেখা যাচ্ছে না। খুশি হল আহমদ মুসা। জিপ নিয়ে অফিসের সিঁড়িতে দাঁড় করাল। লাফ দিয়ে নেমে পড়ল দুজন দুদিক থেকে। তরতর করে সিঁড়ি বেয়ে উঠে খোলা দরজায় গিয়ে দাঁড়াল আহমদ মুসা। শোল্ডার হোলস্টার থেকে M10 রিভলভার সে তুলে নিয়েছে হাতে। আলী খানভো আহমদ মুসার পাশে এসে দাঁড়াল। তার হাতে M10 রিভলভার। ঘরে একটা গোল টেবিল ঘিরে বসেছিল 12 জন সিকিউরিটি অফিসার, প্রত্যেকের পাশে স্টেনগান রাখা। কয়েকজন তাস খেলে সময় কাটাচ্ছিল। অন্যান্যরা দেখছিল, কেউ গল্প করছিল। রিভলভার হাতে আহমদ মুসাদের দেখে টেবিলের ওপসে থেকে একজন চুপ করে টেবিলের নিচে বসে পড়ল। সঙ্গে সঙ্গে আলী খানভো বসে পড়ল। ওপাশে বসে ও স্টেনগান ঘুরিয়ে নেবার আগেই আলী খানভো M10 ট্রিগার চেপে টেবিলের উপর দিয়ে ঘুরিয়ে নিল। সাইলেন্সার লাগানো রিভলভার থেকে শুধু একটা যান্ত্রিক শীষ উঠল। দেহগুলো কারো টেবিলে, কারো মাটিতে গড়িয়ে পড়ল। আলী খানভোকে দরজার দাঁড় করিয়ে আহমদ মুসা গিয়ে সুইচ রুমে প্রবেশ করল। এই জেলখানার ইলেকট্রিক ডিজাইনার উজবেক বিদ্যুৎ বিভাগের একজন মুসলিম ইঞ্জিনিয়ার, এখন সাইমুমের কর্মী। তার কাছ থেকে সুইচবোর্ডের নকশা সে মুখস্থ করেছে। সুইচবোর্ড দেখেই সবকিছু চিনতে পারল। সুইচ প্যানেলের বাম দিক থেকে 7 নম্বর সুইচের দিকে তাকিয়ে দেখল ওটা অন করা। সুইচ সে অফ করে দিল। তারপর নকশা অনুযায়ী 3 নম্বর মেইন সুইচের ঢাকনা খুলে ফেলে সেখান থেকে নব খুলে নিল। বন্ধ করে দিল আবার মেইন সুইচ। এবার সুইচ অন করে দিলেও জেলখানার দেয়ালের তারগুলোতে বিদ্যুৎ যাবে না। জেলখানার দেয়ালের বিদ্যুতায়িত তারগুলোকে এইভাবে অকেজো করে দেয়া ছাড়া আর কোনো লাইটে সে হাত দিল না। অপারেশন শেষ করার আগে ওদেরকে অ্যালার্ট হবার কোনোই সুযোগ সে দিতে চায় না। সুইচ রুম থেকে বেরিয়ে এলো আহমদ মুসা। তারপর সিকিউরিটি রুমের দরজা টেনে বন্ধ করে দিয়ে আলী খানভোকে নিয়ে আহমদ মুসা দ্রুত জেলখানার পূর্ব পাশের বাগানের পথ ধরে জেলখানার উত্তরের অংশে চলল। তারা চলা শুরু করতেই গাছের অন্ধকার থেকে দুজন সাইমুম কর্মী বলল, চলুন, আমরা আপনাদের অপেক্ষা করছি। তারা জেলখানার উত্তর প্রান্তের দেয়ালের কাছে এসে পৌঁছাল। আসতে আসতে সাইমুমের ইনফরমেশন বিভাগের দুজন কর্মী বলেছিল, আজ রাত 7টায় একসাথে অনেক গোলাগুলির শব্দ বাইরে থেকে শোনা গেছে। আহমদ মুসা জিজ্ঞেস করল, সংখ্যা কত হবে? 40-50টির বেশি হবে না, তারা বলল। অর্থাৎ রাত 7টার দিকে। আহমদ মুসা ভাবল, আমাদের 40-50 জন ভাইয়ের জীবন তারা কেড়ে নিয়েছে। ঘড়ির দিকে তাকাল আহমদ মুসা। সন্ধ্যা 7:50। আহমদ মুসা এদিকের গোটা প্রাচীরটা পরীক্ষা করে এল। দেয়ালের কাজ বরাবর সাইমুম কর্মীরা বসে আছে। ঠিক 8টা বাজার সাথে সাথে গলায় পিস্তল ঝুলিয়ে 50 জন সাইমুম কর্মী জেলখানার প্রাচীরে উঠে যাবে ঠিক করে রাখা হয়েছে। একজন সাইমুম কর্মীর উপর আর একজন দাঁড়াবে। এই দ্বিতীয় জনের কাঁধে পা রেখেই তারা 50 জন প্রাচীর অতিক্রম করবে। ব্যবস্থাপনা ঘুরে দেখা শেষ করে কয়েকজনকে দিয়ে দেয়ালের বিদ্যুতের তারগুলো আবার পরীক্ষা করাল। না, ওগুলো মৃত। তারপর আলী খানভোকে পরিকল্পনাটা আবার বুঝিয়ে দিয়ে বলল, সাইমুম কর্মীরা ভেতরে লাফিয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেয়ালের গোড়ায় পাতা দেয়াল মাইনে বিস্ফোরণ ঘটাবে। এতগুলো লোকের বাইরে বেরিয়ে আসার জন্য এটাই একমাত্র সহজ পথ। সব বুঝিয়ে দিয়ে 8টা বাজার কয়েক মিনিট বাকি থাকতে আহমদ মুসা জেলের পশ্চিমাংশের দিকে চলে গেল। জেলখানা 3 তলার বিল্ডিং, পশ্চিম প্রাচীর যেখানে এসে শেষ হয়েছে, সেখানে জেলখানার প্রাচীর এবং বিল্ডিংয়ের দেয়াল একসাথে মিশেছে। সে কোণা বরাবর 3 তলার ছাদ থেকে একটা পানির পাইপ নিচে নেমে এসেছে। আহমদ মুসার মুখ উজ্জ্বল হয়ে উঠল এটা দেখে। ঘড়ির দিকে চেয়ে দেখল
7টা বেজে গেছে। আহমদ মুসা পানির পাইপ বেয়ে প্রাচীরের মাথায় গিয়ে বসল। ভেতরের মাঠে তার নজর গেল। 500 যুবককে ঘিরে প্রায় 50 জনের মতো সিকিউরিটির লোক দাঁড়িয়ে আছে। ওরা গোল হয়ে দাঁড়িয়ে আছে প্রাচীর বরাবর। হঠাৎ নজর পড়ল সামনে। দেখল ঈষৎ উঁচু একটা মঞ্চে একজন যুবক দাঁড়িয়ে আছে। তার হাত পিছুমোড়া করে বাঁধা। সামনে থেকে আর একজন পিস্তল তুলল তাকে লক্ষ্য করে। কার্নিশের ছায়ায় প্রাচীরের উপর সে বসেছিল। দ্রুত শোল্ডার হোলস্টার থেকে M10 রিভলভারটি খুলে নিল। রিভলভার ঘুরিয়ে সে চেপে ধরল ট্রিগার। লক্ষ্য তার হাত বাঁধা যুবকের মাথার ওপর দিয়ে ওই লোকটি। এক ঝাঁক গুলি বেরিয়ে গেল রিভলভার থেকে। পিস্তল ধরা ওই লোকটি এবং 4-5 গজ পিছনে দাঁড়িয়ে থাকা আর একজন ঢলে পড়ে গেল মাটিতে। সকলের চোখ দেয়ালের এদিকে। ওদিকে সাইমুমের 50 জন কর্মী প্রাচীর ডিঙিয়ে লাফিয়ে পড়ছে মাটিতে। মাটিতে পা দিয়েই ওরা রিভলভার তাক করছে কাছের কারারক্ষীদের লক্ষ্যে। মুহূর্তে একসাথে 50টি রিভলভার গর্জে উঠল। লুটিয়ে পড়ল প্রায় 50টির মতো দেহ। আহমদ মুসাও লাফিয়ে পড়েছে মাটিতে। কাছেই একজন কারারক্ষী দাঁড়িয়েছিল। প্রথমটায় সে ভয় পেয়েছিল, কিন্তু তারপরই স্টেনগান ঘুরিয়ে নেবার চেষ্টা করল। কিন্তু সময়ে না কুলালে সে স্টেনগান গিয়েই সজোরে আঘাত করল আহমদ মুসার মাথা লক্ষ্য করে। আহমদ মুসা চোখের পলকে মাথাটা নিচে চালান করে দিয়ে পায়ে জোড়া লাথি ছুঁড়ে মারল তার স্টেনগান ধরা হাত লক্ষ্য করে। তার হাত থেকে স্টেনগান ছিটকে পড়ে গেল। সেও আরেক দিকে ছিটকে পড়ে গেল। আহমদ মুসা শুয়ে থেকেই হাতের রিভলভার একটু উঁচু করে ট্রিগারে চাপ দিল। ছুটে আসা দুজন রক্ষী মুখ থুবড়ে পড়ে গেল। ছিটকে পড়া সেই লোকটি উঠে আবার তার স্টেনগান কুড়িয়ে নিচ্ছিল। আহমদ মুসার রিভলভারের নল তার দিকে ঘুরে এলো। একটু চাপ দিল ট্রিগারে। স্টেনগান কুড়িয়ে নেবার জন্য সেই যে উঁচু হয়েছিল সে আর উঠতে পারল না। মুখ থুবড়ে পড়ে গেল। এই সময় উত্তর দিক থেকে একটা বিস্ফোরণের শব্দ এল। সঙ্গে সঙ্গে জেলখানার উত্তর দেয়ালের একাংশ চূর্ণ বিচূর্ণ হয়ে কোথায় উড়ে গেল। আহমদ মুসা উঠে দাঁড়িয়ে নির্বাক যন্ত্রের মতো মৃত্যু মঞ্চে দাঁড়িয়ে থাকা যুবকটির হাতের বাঁধন খুলে দিল। বলল, আমাদের সবাইকে এখন ভাঙা প্রাচীরের পথ হয়ে বেরিয়ে যেতে হবে। সাইমুম কর্মীরা স্লোগান তুলেছে, জীবনের সাইমুম, মুক্তির সাইমুম, ইসলামের সাইমুম, জিন্দাবাদ জিন্দাবাদ। কলিনকব ও সার্জি সোকল্প আহমদ মুসার গুলিতে প্রথমেই মারা গেছে। রক্ষীরা অধিকাংশই মারা পড়েছে। যারা 2-1 জন ছিল জেলখানার ভেতর দিকে পালিয়ে যাচ্ছে। জেলখানার সর্বত্র একটা ভয়ঙ্কর ভীতি। জেলখানার ওদিকে যে রক্ষীরা ছিল তারা কি হচ্ছে, কি করবে তা বুঝার আগেই এদিক থেকে পালানোদের মুখে পড়ে তারা আর মুখো হবার কোনো চিন্তা করল না। কারা রক্ষীদের স্টেনগান ও পিস্তলগুলো কুড়িয়ে নিয়ে সাইমুমের কর্মীরা সেই ভাঙা প্রাচীর পথে বেরিয়ে যাচ্ছে। সবার পিছনে আহমদ মুসা। 500 যুবককে সাথে নিয়ে প্রায় 200 সাইমুম কর্মী বেরিয়ে এলো জেলখানা থেকে। জেলখানার উত্তর দিকের সংকীর্ণ সড়ক ধরে একসাথে এগিয়ে চলল সকলে। স্লোগান দিতে নিষেধ করেছে আহমদ মুসা। এতগুলো লোককে কোনো ঝুঁকির মধ্যেই সে ফেলতে চায় না। তাদের অবস্থান সম্পর্কে শত্রুদের যতটা বিভ্রান্ত রাখা যায় ততই মঙ্গল। সাইমুমের এ মৌন মিছিল শহরের আবাসিক এলাকার মধ্য দিয়ে চলছে। জেলখানার পাগলা ঘণ্টা অবিরাম বাজছে। তারই মধ্যে উদ্যত স্টেনগান হাতে এত লোকের মিছিল দুপাশের মানুষকে বিস্ময়ে বিমূঢ় করে দিচ্ছে। জানালা খুলে ভিদ বিহবল দৃষ্টি তারা মেলে ধরছে এ মিছিলের দিকে। মাঝে মাঝে 2-1 জন পুলিশকে দেখা যাচ্ছে। ওরা বিস্ফোরিত চোখে তাকিয়ে দেখছে, কিছুই বুঝতে পারছে না। শহরের উত্তর প্রান্তে জেলখানা। উত্তরে আর শহর বেশি নেই। আবাসিক এলাকাটার পরেই এক উর্বর পার্বত্যভূমি। সাইমুমের মিছিল থামলে আহমদ মুসা বলল, আপনারা নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারেন। কমিউনিস্ট বাহিনীর সাধ্য নেই রাতে ওরা শহরের বাইরে আসে। তারপর আহমদ মুসা আলী খানবকে বলল, খোঁজ নিন আমাদের সবাই ফিরেছে কিনা। আহমদ মুসার পাশেই বসেছিল সেই যুবক। যুবকটি আহমদ মুসাকে বলল, কি বলে আপনার শুকরিয়া আদায় করব, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আহমদ মুসা তার পিঠ চাপড়ে বলল, না ভাই, সব প্রশংসা আল্লাহ রাবুল আলামিনের। তিনি তোমাকে বাঁচিয়েছেন। ঠিক বলেছেন, সব প্রশংসা আল্লাহর। আমি যখন হাসি মুখে মৃত্যুর জন্য মঞ্চে উঠলাম তখন ওরা আমাকে কি বলেছিল জানেন? মরেও নাকি আমি রেহাই পাব না, আমার স্ত্রী ছেলে সন্তানকে ওরা শুকিয়ে মারবে। মানুষের জীবন মৃত্যুর ফায়সালা একমাত্র আল্লাহই করেন, আর কেউ নয়।
জানেন, কিছুক্ষণ আগে আমরা তকবীর ধ্বনি করেছি, সাইমুম জিন্দাবাদ স্লোগান দিয়েছি। সাইমুমকে ভালোবাসো তোমরা? আগে বাসতাম না, কিছুটা ভালো মনে হতো, কিন্তু জেলখানায় গিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সাইমুমকে আমরা চিনেছি, তাকে ভালোবাসতে শিখেছি। আলহামদুলিল্লাহ। সাইমুম জাতির খাদেম। যুবকটির চোখ দুটি উজ্জ্বল, আবেগ যেন ঠিকরে পড়ছে। বলল সে, শুধু আমরা সাইমুমকে ভালোবাসতে শিখিনি, জাতির সত্যিকার পরিচয় আমাদের সামনে ধরা পড়েছে। আমাদের জাতিসত্তাকে আমরা খুঁজে পেয়েছি। তোমার নাম কি ভাই? সস্নেহে জিজ্ঞেস করল আহমদ মুসা। আবদুল্লাহ নাসির ভো। কিছু বলতে যাচ্ছিল আহমদ মুসা। আলী খানভো ফিরে এল। ফিরে এসে বলল, সব ঠিকঠাক। তারপর একটু থেমে বলল, এদের কি হবে? এরা কি করবে? এদের সম্পর্কে কিছু বলুন। বলে আলী খানভো উঠে দাঁড়িয়ে সকলকে, বিশেষ করে সেই ৫০০ যুবককে লক্ষ্য করে বলল, প্রিয় ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে আমাদের নেতা সাইমুমের নেতা আহমদ মুসা এখন কিছু বলবেন। আহমদ মুসা উঠে দাঁড়াল, বলল, প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। তিনি এক লড়াইয়ে আমাদের জিতিয়েছেন এবং আমাদের ৫০০ ভাইকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করছেন। ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আমরা অব্যাহতভাবে পাব। আমাদের এই প্রিয় মাতৃভূমিকে এবং আমাদের প্রাণপ্রিয় জাতিকে কমিউনিস্ট কবল থেকে মুক্ত করতে পারব। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা আজ জেল থেকে মুক্ত হলেন তারা আমাদের প্রাণপ্রিয় ভাই। আপনাদের সুখ, সমৃদ্ধি, নিরাপত্তা আমাদের জীবনের মতোই গুরুত্বপূর্ণ। আপনারা যদি আমাদের সাথে জাতির মুক্তি সংগ্রামে সামিল হতে চান, আমরা আপনাদের স্বাগত জানাব। আপনারা যদি আপনাদের ঘরে ফিরে যেতে চান, আমরা আপনাদের সাহায্য করব। যথাসাধ্য চেষ্টা করব আপনাদের নিরাপত্তা বিধানের। সবশেষে বলতে চাই, আমরা সকলে আল্লাহর বান্দা। তার বন্দেগী করাই আমাদের জীবনের মূল কাজ। এর উপরই আমাদের মুক্তি, আমাদের পরকালীন চিরস্থায়ী কল্যাণ নির্ভর করছে। আমাদের এই মুক্তি সংগ্রাম আমাদের বন্দেগীরই একটি অংশ। আমরা যদি আন্দোলনকে সত্যিকার অর্থেই বন্দেগীতে পরিণত করতে পারি, তাহলে আল্লাহর সাহায্য আমাদের উপর অঝোরধারায় বর্ষিত হবে এবং সমস্ত ভয় ও বাধা অতিক্রম করে আমরা সাফল্যের সিংহধারে পৌঁছতে পারব। তাই সকলের প্রতি আমার আবেদন, আসুন আমরা ভালো মুসলমান হই, আল্লাহর সব বিধিনিষেধের আমরা পাবন্দ হই এবং এইভাবে আসুন আমরা অতীতের ব্যর্থতার বিধ্বস্ত ভূমিতে বিজয়ের নিশান উড্ডীন করি। কথা শেষ করল আহমদ মুসা। কথা বলার জন্য উঠে দাঁড়াল সেই যুবক আবদুল্লাহ নাসির ভো। বলল সে, আমরা অন্ধ ছিলাম, চোখ ফিরে পেয়েছি। আমরা আমাদের পতিত দশাকে বিধিলিপি ভাবতাম, সে ভুল আজ আমাদের ভেঙে গেছে। আমাদের সামনেটা জীবনের চিহ্নহীন মরুভূমি সদৃশ বিরান ছিল। ভাবতাম হতাশার সাগরে অন্তহীনভাবে সাঁতার কাটা ছাড়া আমাদের করণীয় কিছুই নেই। কিন্তু আজ আমাদের সামনে জীবনের সবুজ সঙ্গীত বাজছে। আমরা আর আমাদের পুরনো জীবনে ফিরে যেতে চাই না। সাইমুমের নগণ্য কর্মী হবার সুযোগ পেলে আমরা সুখী হব। আবদুল্লাহ নাসির হব স্লোগান তুলল, জীবনের সাইমুম, মুক্তির সাইমুম, ইসলামের সাইমুম জিন্দাবাদ। আবদুল্লাহ নাসির ভের সঙ্গে সঙ্গে ৫০০ কণ্ঠে উচ্চারিত হল এই ধ্বনি। রাতের নীরবতা খান খান হয়ে ভেঙে পড়ল শত শত কণ্ঠের সে স্লোগানে। আহমদ মুসা আলী খানভোকে বলল, আমাদের এই ৫০০ ভাইকে আজই আমাদের ৩ নম্বর ঘাঁটিতে পাঠিয়ে দাও। এদের পরিবার পরিজনদের প্রতি নজর রাখো, তাদের যেন কষ্ট না হয়, ক্ষতি না হয়। আহমদ মুসা উঠে দাঁড়াল, সবার কাছ থেকে বিদায় নিল। আবদুল্লাহ নাসির ভোকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন করে বলল, আবার দেখা হবে। আহমদ মুসা এবং তার ছোট কাফেলা যাত্রা শুরু করল গাজী আনোয়ার পাশা ঘাঁটির উদ্দেশ্যে। রাতেই পৌঁছতে হবে সেখানে। সকালেই আলমা আতার প্রতিনিধি দল পৌঁছে যেতে পারে। উপরে পরিষ্কার আকাশ, অজস্র তারার মেলা। এই সুন্দর অন্তহীন আকাশের দিকে চাইলে আহমদ মুসা আর চোখ ফেরাতে পারে না। অত নীরবতা, অত উদারতা, অত প্রশান্তি আর কোথাও যেন নেই। একদৃষ্টে তাকিয়ে আছে আহমদ মুসা দূরের ওই আদম সুরুতের দিকে, কিংবা হয়তো আরও উপরে। অন্তহীন অবারিত পথে ছুটছে তার দৃষ্টি। ধীর গতিতে পার্বত্য পথ ধরে এগিয়ে চলছে কাফেলা। গাজী আনোয়ার পাশাঘাটিতে আহমদ মুসা, কুতাইবা এবং হাসান তারিক একটা গোল টেবিল ঘিরে বসে। তাদের সামনে মধ্য এশিয়ার একটা মানচিত্র খোলা। আলোচনা করছিল তারা। এমন সময় রক্ষী প্রবেশ করল ঘরে। বলল, দূত এসেছে,
তাশখন্দ থেকে। আহমদ মুসা বলল, নিয়ে এসো। দূত এলো, সালাম করল। আহমদ মুসা তাকে বসতে বলে খবর জিজ্ঞেস করল। দূত একটি চিঠি তুলে দিল আহমদ মুসার হাতে। আহমদ মুসা চিঠি খুলল। আনোয়ার ইব্রাহিমের চিঠি। দূত বেরিয়ে গেল। আহমদ মুসা চিঠি পড়ল। আনোয়ার ইব্রাহিম লিখেছে, এইমাত্র টেলিফোন পেলাম, গুলুরুক রাষ্ট্রীয় খামার থেকে আমাদের ভাই মোহাম্মদ আতাজানভোকে ফ্রের লোকেরা ধরে নিয়ে গেছে। ফ্রের ক্রুদ্ধ লোকজন গুলুরুক খামারের সেচ ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা বিনষ্ট করে দিয়েছে। মানুষকে যথেচ্ছা মারধর করেছে। আরেকটা খবর হল, ফ্রের একটা বিরাট স্কোয়াড সরকারি লোকজনদের সমর্থন পুষ্ট হয়ে পিয়ালং উপত্যকার দিকে এগিয়ে যাচ্ছে। চিঠি শেষ করে থামল আহমদ মুসা, একটু ভাবল, বলল তারপর, পিয়ালং সাইমুমের একটি আশ্রয়কেন্দ্র। সেখানে শত শত ছিন্নমূল পরিবারকে সাইমুম আশ্রয় দিয়েছে। ওখানে আছে সাইমুমের বিশাল খাদ্য গুদাম। পিয়ালং আমাদের নিরাপদ ট্রেনিং কেন্দ্র। এর উপর ফ্রকে আমরা হাত দেওয়ার সুযোগ দিতে পারি না। হাসান তারিকের দিকে তাকিয়ে আহমদ মুসা বলল, হাসান তারিক, তুমিও যাও, সবাইকে প্রস্তুত করো, আমরা এখনই পিয়ালং যাব। হাসান তারিক চলে গেল। একটা হাসি ফুটে উঠল হাসান তারিকের ঠোঁটে। গুল্লোক তো সরকারি খামার, আমাদের নয়, ওর উপর এত রাগ কেন? বোঝা যাচ্ছে ওরা দিশেহারা হয়ে পড়েছে। এ দেশের মুসলমানদের কাউকেই আর ওরা বিশ্বাস করতে পারছে না। বিশেষ করে সেদিন আরিস রেল স্টেশন এবং আরিস জেলখানার ঘটনার পর ওরা পাগল হয়ে গেছে। কলিনকোভ ও সার্জি সোকোলভের মৃত্যুতে বিশ্বজোড়া বিশাল কমিউনিস্ট সংগঠন ফ্রের মর্মমূল পর্যন্ত কাঁপন ধরেছে। সাইমুমের গায়ে হাত দিতে না পেরে সাধারণ মানুষের উপর তাদের আক্রোশ বাড়ছে। কিন্তু ওদের আক্রোশ এবার ওদেরকেই গিলে খাবে। এই মুসলিম মধ্য এশিয়া দখলের সময় অর্থ দিয়ে, পদ দিয়ে, ভুল বুঝিয়ে মুসলমানদের মধ্য থেকে অনেক বিশ্বাসঘাতক ও মুনাফিককে সাথে পেয়েছিল। তাই মুসলিম শক্তিকে ষড়যন্ত্রমূলকভাবে পরাজিত করা তাদের পক্ষে সহজ হয়েছিল। কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। এদেশের কাউকেই ওরা সাথে পাবে না, বিশ্বাস করে সাথে নিতেও পারবে না। আহমদ মুসা কুতাইবার দিকে মুখ ফিরিয়ে বলল, তোমার একবার গুল্লোক রাষ্ট্রীয় খামারে যাওয়া দরকার। ওখানকার দুর্গত মানুষের পাশে সাইমুমকে দাঁড়াতে হবে, সে ব্যবস্থা করো। আতাজানভের পরিবারের খোঁজ নিও, তাদের জন্য কি করা দরকার করো। আতাজানকে মুক্ত করার জন্য কি করা যায়, কোথায় সে আছে জানিও। কুতাইবা উঠে দাঁড়িয়ে বলল, আমি এখনই যাত্রা করছি। আহমদ মুসাও উঠে দাঁড়াল। অল্পক্ষণ পরেই একটা মুজাহিদ কাফেলা বেরিয়ে এল গাজী আনোয়ার পাশা ঘাঁটি থেকে। অনেক ঘোড়ার একত্র পদশব্দ একটা ছন্দ তুলছে বাতাসে। অল্প অল্প ধুলা উড়ছে। পদাঘাতে ছোট ছোট পাথর টুকরা ছিটকে পড়ছে রাস্তা থেকে। সবার আগে আহমদ মুসা, তারপর হাসান তারিক, তারপর অন্যান্যরা। কাফেলা এগিয়ে চলেছে পিয়ালং উপত্যকার দিকে।